আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আমি রিদওয়ানা বিনতে জলিল। ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে এসব দেশে বাংলাদেশিদের নিয়ে বিশেষ বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকালে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, ইরানে 2000-এর বেশি বাংলাদেশি আছে। তাদের মধ্যে দূতাবাস সহ তেহরানে আছে 400 জন। তিনি জানান, সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তেহরান ছাড়াও আশেপাশের দেশের শহরগুলোতে খোঁজ খবর রাখছে ঢাকা। এই মুহূর্তে বাংলাদেশিরা ইরান ত্যাগ করা কঠিন উল্লেখ করে সচিব বলেন, নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না। আমরা যাদেরকে নিয়ে উদ্বিগ্ন তারা হচ্ছে যারা গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের 8 জন বাংলাদেশি ওখানে ছিলেন। তারা সবাই মানে কোনো ক্ষতিগ্রস্ত হন নাই, সবাই ভালো আছেন। তেহরানে বাংলাদেশ দূতাবাসে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন পরিবার সহ, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছেন। ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। ডক্টর ইজাজ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? এই যে ইরান এবং ইসরায়েলের সংঘাত চলছে এবং দীর্ঘায়িত হতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশ বলেন বা সারা বিশ্ব জ্বালানি বাজার কিংবা অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে, আপনার কি মত? ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রভাব তো অলরেডি পড়েই গেছে। হ্যাঁ, যেটা বলা হচ্ছিল যে আমরা $65 ব্যারেল পাচ্ছিলাম কিছুদিন আগে, এবং এটা কমছিল কিন্তু, এবং প্রেডিকশন ছিল যেটা আরো কমবে। হ্যাঁ, কিন্তু এই যুদ্ধটা লাগার সাথে সাথেই এটা 75-এ চলে গেছে। এখন 75 পর্যন্ত বাংলাদেশের মতো আমরা যেহেতু 80 পর্যন্ত কিনেছি রিসেন্টলি কিছুদিন আগেই। হ্যাঁ, আমাদের ওই পর্যন্ত গেলে আমাদের মোটামুটি আমরা চলতে পারি। এর বিয়ন্ডে চলে গেলেই আমাদের সাংঘাতিক রকম একটা চাপ চলে আসে ইকোনমির উপরে, এবং সেই চাপটা আমরা কতখানি সামলাতে পারবো সেটা নির্ভর করবে আমাদের ইকোনমি কত ভালোভাবে চলছে। কিন্তু এখন কথা হচ্ছে যে এটা কতদিন থাকবে এবং কতখানি বাড়তে পারে, এটা নির্ভর করবে এই যে যুদ্ধটার মধ্যে আমেরিকা জড়িয়ে পড়বে কি পড়বে না। অলরেডি আমরা যেটা শুনতে পাচ্ছি যে ইসরায়েল অ্যাকচুয়ালি যেটা ভেবেছিল যে ইরানকে খুব সহজে কাবু করতে পারবে, সেটা আমরা দেখছি না। হ্যাঁ, ইরানেও পাল্টা হামলায় ইসরায়েলে ক্ষতি আনছে। তো তারাও একটু মানে মোটামুটি ভয় পেয়েছে। তো তারাও আমেরিকাকে ডাকছে। আবার আমেরিকাও কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প G7 মিটিং থেকে তড়িঘড়ি করে কিন্তু চলে গেলেন উনি। হ্যাঁ, এবং বলে গেলেন যে জনগণকে তেহরান ছাড়তে। তার মানে আমেরিকা হয়তো এখানে সংযুক্ত হবে। আমেরিকা যদি সংযুক্ত হয়, এখানে দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে যে এইটা খুব তাড়াতাড়ি তারা কিছু একটা করে এটা শেষ করে দিতে পারে। আরেকটা হতে পারে যে ইরানকে যদি অন্যান্য দেশরা, বড় বড় দেশ যেগুলো আছে, তারা যদি সাপোর্ট করা আরম্ভ করে, তখন কিন্তু এটা দীর্ঘায়িত হতে পারে। দীর্ঘায়িত হলেই অবশ্যই আমাদের তেল, গ্যাস এগুলোর উপরে একটা প্রভাব পড়বে। ইউক্রেন রাশিয়ার ওয়ারে যেরকম পড়েছিল প্রথম দিকে, তারপরে তো আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি। অ্যাডজাস্ট করতে সময় লাগে, কিন্তু ধরেন 3 থেকে 6 মাস পর্যন্ত একটা প্রচন্ড চাপ আসতে পারে, কিন্তু আমরা এখনো ওই পর্যায়ে যাইনি। ডক্টর ইজাজ হোসেন, আপনাকে ধন্যবাদ। দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দায়াস ফেরেসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায়, যেখানে জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকবে। জাতীয় স্বার্থে ঐকমত্যের বাইরে যাওয়ায় কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। ব্রাজিলের মনোভাব, নির্বাচিত সরকার হলে দুই দেশের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত এবং সুবিধাজনক হবে বলেও জানান বিএনপির এই নেতা। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দও উপস্থিত ছিলেন। যে কোনো সিচুয়েশনে কাজ করার জন্য নির্বাচিত সরকারের জন্য তো সেটা অনেক সহজ হয়। স্বাভাবিকভাবে জনগণের আস্থা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে
কাজ করতে হয়। সুতরাং আন্তর্জাতিকভাবে যেটা হয় সেটা তো আর বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা ঘটলে, কিন্তু সেটাকে মোকাবেলা করার জন্য তো স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা। আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে, এই নিয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় তৃতীয় দিনের বৈঠকে বিষয়টি সুরাহা হয়। নেতারা জানায় বিষয়টি জাতীয় সনদে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। প্রথমবারের মতো বৈঠকে অংশ নেয়নি জামাত, এনসিপি ও গণ অধিকার পরিষদের অভিযোগ কমিশন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এবারের আলোচনার বিষয়বস্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, ১০০ নারী আসন সহ গুরুত্বপূর্ণ আরো কয়েকটি ইস্যু। জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। এ নিয়ে বিদ্যমান সব রাজনৈতিক দলের আপত্তি দীর্ঘদিনের। এবার সংস্কার আলোচনায় গুরুত্ব পায় এই অনুচ্ছেদটি। আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া বাকি সব বিষয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার বিষয়ে ঐকমত্য হয় সব রাজনৈতিক দল। সংবিধান সংশোধন ও যুদ্ধাবস্থার মতো পরিস্থিতিও এতে যুক্ত করার পক্ষে মত কারো কারো। আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। তবে বাকি দুইটা বিষয় এইভাবে আলাদা সংযুক্তি থাকবে। পরিশিষ্টে কিছু কিছু ভিন্ন মত, যেসব প্রশ্নে ঐকমত্য হওয়া সত্ত্বেও ভিন্ন মত আছে, সেইগুলো থাকবে, কিন্তু সেইগুলো নির্দিষ্ট থাকবে। সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে সাধারণত সরকারি দলের সংসদ সদস্যরা সভাপতির দায়িত্ব পান। তবে ৪টি গুরুত্বপূর্ণ কমিটি ছাড়াও আনুপাতিক হারে বিরোধী দলের সদস্যদের মধ্য থেকে সভাপতি মনোনয়নের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। নারী আসন ৫০ নয় ১০০টি করার ক্ষেত্রে মত দিয়েছে সবাই। ৪টা কমিটি বিরোধী দল থেকে আসবে, সেটা মোটামুটি বাধ্যতামূলক। বাকিটা হচ্ছে ভোটের সংখ্যানুপাতিক হারে সর্বোচ্চ ৫০% বিরোধী দল থেকে সংসদীয় কমিটিতে সভাপতির পদে তারা আসতে পারবেন। সংরক্ষিত আসন বৃদ্ধির প্রস্তাব করেছেন ১০০, আমরা ঐক্যমত। সরাসরি ভোটের ব্যাপারে ঐক্যমত হয়েছি, এ ব্যাপারে অনেক দলের নানা মত আছে। আগের সব আলোচনায় জামায়াতের সক্রিয় অংশগ্রহণ থাকলেও এদিন ছিল না তাদের কোনো প্রতিনিধি। বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠকে। জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টক্সে জয়েন করবে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর আমন্ত্রণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ জানিয়েছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। তাদের অভিযোগ কমিশন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। ঐকমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে, কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে, সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না। কারণ আমরা দেখি যে ঐকমত্য কমিশনের অনেকগুলো দল, তাদের আসলে অনেক সময় দেখি যে সুস্পষ্ট মতামত থাকে না, শুধুমাত্র একটি দলের বক্তব্যের প্রতি তাদের হ্যাঁ না বলা থাকে। ঐক্যমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে, কিংবা কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। সর্বোচ্চ নিউট্রালিটি মেনটেন করছি, আমরা সবার কথা শুনছি। জুলাই গণ অভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান। কমিশনের এই সংলাপ চলতি সপ্তাহের বাকি দুদিনও অনুষ্ঠিত হবে। বিরতি দিয়ে শুরু হবে আগামী রোববার থেকে। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, দলগুলো চাইলে শনিবারও হতে পারে আলোচনা। প্রতিদিনই শেষ করতে পারবো এরকম কোনো নিশ্চয়তা নেই। খান আলামিন, RTV, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে মঙ্গলবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিন এজলাসে সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারপতিকে সংবর্ধনা জানানো হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে যাতে আর কেউ দিনের ভোট রাতে করার চেষ্টা না করে, সেজন্য সকল অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার এগিয়ে নিতেই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা। আরও জানাচ্ছেন GM মাহমুদ। ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিন। ছাত্র জনতার এ অভ্যুত্থানে সরকারি গেজেটে ৮৩৪ জন আর জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ১৪০০-র অধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। এ হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে বিচারিক কার্যক্রম। মানুষের যোগাযোগ ও চলাফেরার উপর গোয়েন্দা সংস্থা যেমন বিচার দ্রুত সম্পন্ন করতে হত্যাযজ্ঞের ১১ মাসের মাথায় যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২।
এদিন প্রথমবারের মতো এজলাসে বসেন ৩ বিচারপতি। রীতি অনুযায়ী দেয়া হয় সংবর্ধনা। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে সে যেই হোক, সেই পথ, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে আর কখনো যেন গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সেজন্য গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার প্রয়োজন। সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল, সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা ব্যক্ত করেছে। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার শেষ করা হবে বলে উল্লেখ করা হয়। আমরা আশা করছি তারা ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে এবং সারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা হাজির হয়ে এই মামলায় অংশগ্রহণ করবেন। জিএম মাহমুদ, RTV, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশের বাজারে বাড়ানোর চিন্তা নেই বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় সব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আগের দামে জ্বালানি সহ প্রয়োজনীয় সব পণ্য আমদানি করা হচ্ছে। সরকার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দুটো দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয়, তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত হলেও নিরাপদ পানি, স্যানিটেশন এবং হাইজিনে বরাদ্দ কমায় উদ্বেগ জানিয়েছে বিশ্লেষকরা। তাদের মতে 2025-26 অর্থ বছরের ওয়াশ খাতের বরাদ্দ কমায় এসডিজি বাস্তবায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা ঝুঁকি আরও বাড়বে। প্রস্তাবিত বাজেট নিয়ে পিপিআরসি ও ওয়াশ নেটওয়ার্কের সংবাদ সম্মেলনে এমনটা জানান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। গ্রাম ও শহর অঞ্চল ভিত্তিক বৈষম্যহীন বাজেট বরাদ্দ নিশ্চিতের তাগিদ দেন তিনি। নিম্নমুখী এমন বাজেট বরাদ্দের সমালোচনা করে পাশে আগেই এ খাতের বরাদ্দ বাড়ানোর দাবি জানান বক্তারা। কোভিড প্রিপেয়ারনেসের একটা প্রকল্প ছিল মিনিস্ট্রি অফ হেলথের, ওটাতে কোনো বরাদ্দ নেই। যে কোভিড যেহেতু ছিল, গত বছরও কিন্তু বরাদ্দ ছিল, এই বছর এটা শূন্য। এইখানে ওই উদ্ভাবনী দক্ষতার একটা ঘাটতি আছে। কোভিড যেহেতু আবার মাথা চালাতে হয়েছে, আমি আশা করবো যে 22 তারিখ এপ্রুভ করার আগে এই খাতে আবারও ওনারা একটু পুনঃচিন্তা করবেন। প্রথমবারের মতো দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। 250 কোটি টাকার বেশি শেয়ার বাজার থেকে কারসাজি করে আত্মসাতের ঘটনায় এই মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সঙ্গে আসামি আরও 14 জন। 5 অগস্ট হাসিনা সরকারের পতনে তার বিরুদ্ধে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনে দুদক। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে উঠে আসে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান এবং তার সহযোগীরা হাতিয়ে নিয়েছে 256 কোটি টাকা। সাকিবের বিরুদ্ধে সরাসরি 2,95 লাখ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এদিকে টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে 22 এবং 23 জুন তলব করেছে দুদক। জনাব সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা 1 সহ 15 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ হাসিনা বিগত বছরগুলোতে নিজের ইচ্ছে মতো ইতিহাস রচনা করেছেন। গণতন্ত্র থাকলে এরকম কাজ সম্ভব হতো না।
জুবাইদা রহমানের মতো আলোকিত মানুষও আওয়ামী লীগের মিথ্যে মামলা থেকে রেহাই পায়নি। বিকেলে রাজধানী জিয়া উদ্যানে আমরা বিএনপি পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যে পরিবার বারবার কাজ করে গেছে সেই পরিবারের সদস্য ও ডক্টর জুবাইদার জন্মদিনে দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান রোমন সহ অনেকে। ডাক্তার জুবাইদা রহমান শিষ্টতা, সৌজন্যবোধ এবং সবার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। অথচ এই মানুষটিকেও শেখ হাসিনার যে ফ্যাসিবাদী আক্রমণ থেকে তিনি নিস্তার পাননি। একজন প্রখ্যাত চিকিৎসক হিসাবে যিনি প্রতিষ্ঠিত করেছেন, তার মতো একজন আলোকিত মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সরকারের আইন মেনে শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নেবেন না, তবে আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আন্দোলনের কারণে জরুরি সেবা যেন বন্ধ না হয় সে বিষয়ে দক্ষিণ সিটি কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে আজও ইশরাক সমর্থকদের গণ অবস্থান কর্মসূচির কারণে বন্ধ ছিল নগর ভবনের সব কার্যক্রম। অরণ্য গফুরের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নেয় বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এতে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা যোগ দেয়। বরাবরের মতোই দ্রুত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানায় তারা। অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন জানান, স্থানীয় সরকারের আইন অনুযায়ী বিষয়টির নিষ্পত্তি চান তিনি। স্থানীয় সরকারের যে আইন করা হয়েছিল 2009 এবং বিধিমালা 2010, সেই অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। জরুরি সেবা এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট, এই বিষয়গুলা যাতে চলমান থাকে সেটিকে নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমে এটার সাথে যারা যুক্ত রয়েছেন ওয়ার্ড সচিবরা, তাদের সাথে আমরা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে দাবি করে স্থানীয় সরকার উপদেষ্টার সমালোচনা করেন বিএনপির এই নেতা। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে দিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। এর আগে নগর ভবন মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 70টি ওয়ার্ডের সচিবদের সঙ্গে ডেঙ্গু নিধনে মতবিনিময় করেন তিনি। অরণ্য গফুর, RTV, ঢাকা। ডেঙ্গু জ্বরে গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 234 জন। ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ঢাকার হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হবে উল্লেখ করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ করে প্রান্তিক পর্যায়ে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আর জানাচ্ছেন দীপন দেওয়ান। কুমিল্লার দাউদকান্দি থেকে বাবা ছেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন 3 দিন ধরে। পাশাপাশি 2টি শয্যায় চলছে তাদের চিকিৎসা। জ্বর থাকাতে প্রচুর জ্বর থাকে, তারপরে খাওয়া দাওয়া খাইতে পারে না, এই ধরনের একটা আক্রান্ত থাকে আর কি। রক্ত টেস্ট করালাম পরের দিন। ডেঙ্গু আক্রান্তদের সেবা দিতে ছুটে আসছেন চিকিৎসক, দিতে হচ্ছে অক্সিজেন, অনেকের প্রয়োজন পড়ছে আইসিইউর। এবছর ডেঙ্গুর পরিবর্তন বিপজ্জনক। ব্যাক পেইন, প্রচণ্ড জ্বর, শরীরের র্যাশ ওঠা, এগুলো আগে ডেঙ্গুর উপসর্গ ছিল। এখন জ্বর কম, কারো কারো আবার জ্বর থাকে না, আবার অনেকের পেট খারাপ, বমির সমস্যা দেখা দিচ্ছে। আসলে ডেঙ্গুটা এখন মোটামুটি ভালো একটা মহামারীর মতো হয়ে গেছে আমাদের এলাকাতেও। কুমিল্লা দাউদকান্দিতে মোটামুটি অনেক রোগী আক্রান্ত। এখানে প্রতিদিনই 5 থেকে 10 জন করে আসতেছে যাইতেছে। মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা, কোমরে ব্যথা, পুরো শরীর ব্যথা। ডাক্তার দেখানোর পরে এমনিসেন্সে ডাক্তার বলল যে ডেঙ্গু ধরা পড়ছে, আপনারা তাড়াতাড়ি পারেন ভর্তি করেন। যদি বেশি খারাপ হয় তাহলে ভর্তি থাকতে হইব 2-3 দিন, আর যদি ভালো হয় তাহলে বাসায় পাঠাই দিব আর কি। ডেঙ্গুর প্রজননের জন্য উপযোগী মৌসুম এখন। তাছাড়া বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমে থাকার কারণে আরও ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, এমনটাই মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন। বরিশাল এবং বরগুনাতে দেখছি আমরা গুরুতর রোগীর সংখ্যা বাড়ছে।
আমাদের আশঙ্কা হচ্ছে সেখানে মানে আগে যে সেরোটাইপটা ছিল একটা নতুন সেরোটাইপ হয়েছে। এই দুটো সেরোটাইপ মিলে যদি আক্রান্ত হয় তাহলে তাদের ক্ষেত্রে বিপদটা বেশি হয়। মৃত্যু যদি কমাতে হয় স্বাস্থ্য যে চিকিৎসা সুবিধা এটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। গ্রামে হোক শহরে হোক আপনার বাড়ির পাশে ডেঙ্গু পরীক্ষা করার জন্য অন্তত নমুনা কালেকশন, নমুনা সংগ্রহ করার ব্যবস্থা থাকতে হবে। তাহলে একজন রোগী আগে থেকে জানতে পারবে তার ডেঙ্গু কিনা, সে বিশ্রামে যাবে বা চিকিৎসায় যাবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসনের তৎপরতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি বলেও মনে করেন এই স্বাস্থ্যবিদ। দীপন দেওয়ান, RTV, ঢাকা। নারী সহকর্মীকে আপত্তিকর প্রস্তাবের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশে তুষারকে 5 দিনের মধ্যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলীয় সকল কার্যক্রম থেকে তাকে বিরত রাখা হয়েছে। এক নারীর সাথে সারওয়ার তুষারের আপত্তিকর অডিও ভাইরাল হয়। মূলত তারপরেই দলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় তুষারকে। দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পিকআপ এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে 2 আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায় সকাল 6:45 নাগাদ ঝিরিঝিরি বৃষ্টিতে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ী যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে অপর দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 1 আরোহী নিহত হন। অপর মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া মহাসড়কের বাজিতপুরে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 1 ট্রাক চালক নিহত হয়েছেন। খেলার খবর। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারিতে রিকার্ভ এককের ফাইনালে উঠেছে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে দুপুরে অনুষ্ঠিত সেমিফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে চীনের তীরন্দাজ পেন আনচেনকে 6-4 সেটে হারান আলিফ। স্বর্ণজয়ের লড়াইয়ে শুক্রবার জাপানের গাকুতো মিয়াতার মুখোমুখি হবেন তিনি। সে লড়াইয়ে জয় পেলে রোমান সানার পর দ্বিতীয় বাংলাদেশি তীরন্দাজ হিসেবে এশিয়া কাপের স্বর্ণ জেতার রেকর্ড গড়বেন আলিফ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।